নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগত। আজকের অলৌকিক পর্বে টিচিত করের লেখা আখিদা গল্পটির অষ্টম পর্ব শুনছেন। এরপর কয়েক মুহূর্ত সকলে চুপচাপ। বাইরে একটানা বৃষ্টিপাতের শব্দ, ঝোড়ো হাওয়ার সাঁয় সাঁয় আওয়াজ। বহুদূর জঙ্গলে কোথাও রাত চড়া পাখি বিকট শব্দে ডেকে উঠল। তার পরক্ষণে কামরার নীরবতাকে ছিন্ন ভিন্ন করে বিকরে আচমকায় কেঁদে উঠল লাবণ্য। কাঁদতে কাঁদতে ফুপাতে ফুপাতে সে বলল, সবার শেষে ওই ছেলেটা ওর নাম নিয়েছিল, ও তো মারা গেল। ওর আগে তুমি ওর নাম নিয়েছিলে অমিত। এইবার তোমার পালা, আর কারো না, তোমার। এরপর কয়েক মুহূর্ত প্রচণ্ড আতঙ্কে অমিত যেন পাথর হয়ে গেল। তারপর আচমকায় সম্বিত ফিরতে প্রায় ঝড়ের গতিতে হাঁটু ভাঁজ করে বসে নিজের মোজার ভিতরে লুকিয়ে রাখা বস্তুটা বের করে উঠে দাঁড়ালো সে। তারপর সেই বস্তুটা তার উল্টো দিকে দাঁড়ানো ঝিল্লির দিকে তাক করল কাঁপা কাঁপা হাতে। কামরার উজ্জ্বল আলো স্পষ্ট দেখা গেল অমিতের হাতে আর কিছু নয়, বরং একটা রিভলভার ধরা। তার হাত কাঁপছে, বুকের ভিতর হামুন দিস্তা করছে। এই ঠান্ডা তো ঘাম দিচ্ছে মাথায়। বন্দুকটা ঝিল্লির দিকে তাক করে সে তার মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, নাম নেই, এক্ষুনি তার নাম নেই, নইলে তোর মেয়ের মুন্ডু একেবারে গুলি করে উড়িয়ে দেবে। ঘটনার আকস্মিকতায় কামরার সকলেই প্রায় থমকে গেছিল। অমিতের এই কাণ্ড দেখে প্রণববাবু ধমক দিল, এসব কি হচ্ছে? ওসব খেলনা বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছ কেন? প্রণববাবুর কথা শেষ হওয়া মাত্রই জানলার কাছে একটা গুলি চালালো অমিত। আর প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই জানলার কাঁচটা ভেঙে পড়ে গেল। এটা নকল ঘোড়া নয়, এটা একেবারে আসলি ঘোড়া, একটা টোটা। আর এখানে বডি পড়ে যাবে। এক্ষুনি নাম নিয়ে বলছি, নইলে। সুন্দরী আর ভাবতে পারলেন না। মেয়ের প্রাণের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলে উঠলেন, আখিদা। আর সঙ্গে সঙ্গেই অমিতের মুখে একটা হাসি ফুটে উঠল, প্রাণ ফিরে পাওয়ার হাসি। সে এবার বন্দুকটা তাক করল সেই খোঁড়া লোকটার দিকে। লোকটার মুখের সঙ্গে সঙ্গে ফুটে উঠল বিস্ময় ও বিরক্তি। সে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, ভালো হচ্ছে না কিন্তু এটা। নাম নেই, ভালো বন্দুক পরে দেখা যাবে, আগে নাম নেই। গর্জে উঠল অমিত। লোকটা ভয়ঙ্কর দৃষ্টিতে অমিতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষতে ঘষতে বলল, আখিদা। অমিত সঙ্গে সঙ্গে রিভলভারটা ঘোরালো টেবিল মেঝেতে বসে থাকা রমিলা দেবীর দিকে। রমিলা দেবীর মুখ মুহূর্তে কঠিন হয়ে উঠল। তাকে কিছু বলতে যাবে অমিত, তার আগেই সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আখিদা, এইবার তোরা। বন্দুকের নল আদিত্য আর সাক্ষর দিকে ঘোরালো অমিত। তার মুখে এই মুহূর্তে দয়া মায়া কোনো লেশ নেই, বরং তার বদলে ফুটে উঠেছে একটা মরিয়া নিষ্ঠুরতা। নিজের প্রাণ বাঁচানোর জন্যই কি? আদিত্য অমিতের দিকে তাকিয়ে একটা বৃষ্টি গালাগালি দিল, তারপর চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল, আখিদা। তার দেখা দেখি সাক্ষর রেগে খুঁজতে খুঁজতে অত্যন্ত মৃদু স্বরে উচ্চারণ করল, আখিদা।
অমিত এবার বন্দুক তাক করলো বৃদ্ধা সরজু বালার দিকে। তারপর বলে উঠল, এই যে বুড়ি, এবার তুই বল। এই কথা শুনে বৃদ্ধা সরজুবালা তৎক্ষণাৎ নিজের নাতিকে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়লেন। তারপর কাঁপতে কাঁপতে বললেন, আমার মেরে ফেললে মেরে ভালো, আমি কোনো নাম নেব না। অমিত! আচমকা লাবণ্যের চিৎকারে অনেক চমকে উঠে তার দিকে ফিরে তাকাল। আর যা দেখল তার জন্য সে একেবারেই তৈরি ছিল না। সে দেখল মধ্যবয়স্ক প্রণববাবু ঠিক লাবণ্যের মাথার দিকে তাক করে আছে আর একটা রিভলভার। তার মুখেও একই রকম নিষ্ঠুরতা। অমিত তার দিকে বন্দুক ফেরাতেই যাবে, তার আগে তিনি গর্জন করে উঠলেন, I am not a part of this game. You better remember that. আর আমার ঘোড়াটাও কিন্তু আসো। জাস্ট একটা টাকা, তোমার লাবণ্য এখানে শেষ। অমিত একবার লাবণ্যর আতঙ্কিত মুখটার দিকে তাকাল, তারপর আস্তে আস্তে নিচে নামালো তার বন্দুক। আর তার ঠিক পরক্ষণে একটা বন্দুকের নল এসে ঠেকল প্রণববাবুর মাথায়। তিনি দেখলেন তার মাথায় বন্দুক ধরে আছে সে খুঁড়া লোকটা। এখানে কি হচ্ছে না কি? পাগলের মতো চিৎকার করে উঠল গুড়িয়া। তার দিকে তাকিয়ে খুঁড়া লোকটা এবার দুধ ছিঁড়ে ঘিরে ঘিরে একটা হাসি এসে তাকে বলল, ওয়েল ওয়েল ওয়েল, এখানে একটাই খেলা হচ্ছে খুকি, একটা খেলা। খেলার নিয়ম খুব সহজ, নিজে বাঁচতে গেলে আরেকজনকে মৃত্যুর মুখে ফেলে দিতে হবে। আর আমার মনে হয় আমরা সকলেই এতক্ষণে সেটা খুব ভালো করে বুঝে গেছি, তাই না? লোকটা হাসি থামালো। তার পরক্ষণে আবার সেই বন্দুকটা প্রণববাবুর মাথায় এসে ধরে বলল, কি মশাই, খেলাটা এড়িয়ে নিয়ে যাওয়া যাক, নামটা বলুন। প্রণববাবু এ কথায় একটু আতঙ্কিত হলেন না, বরং মৃদু হাসলেন। তারপর, ওকে, এতটা সারপ্রাইজের জন্য আমি প্রস্তুত ছিলাম না, বাট খেলতে যখন চাইছেন, লেট দ্য গেম বিগিন। কেউ কিছু বুঝে উঠবার আগে প্রণববাবু নিজে রিভলভার দিয়ে কামরার বিজলিবাতির দিকে দুবার শুট করলেন। আর সঙ্গে সঙ্গে কল্পলতিকা এক্সপ্রেসের অবশিষ্ট কামরা দিয়ে ডুবে গেল নিকষ অন্ধকারে। এরপর কয়েকটা এলো পাথারি হাত পা চালানোর শব্দ, দূরে একটা দিগ্ভ্রষ্ট গুলির আওয়াজ, পালাও বলে কাদের যেন প্রাণ ভরে চিৎকার, এবং শেষমেশ দুপ ধাপ বিভিন্ন দিকে যাত্রীদের দৌড়ানোর শব্দ। এক সময়ে সমস্ত শব্দ মরে গেলে কামরাটি ফের নিস্তব্ধতায় ডুবে গেল। আবারও শোনা যেতে লাগলো বাইরের ঝমঝম শব্দে জোরে পড়া বৃষ্টির শব্দ, থেকে থেকে আওয়াজ। এর মধ্যে হঠাৎ প্রবল কিসের একটা কোপে কামরার দরজাটা ফাঁক করে কেঁপে উঠল। একবার, দুবার, বারংবার। একসময় দরজার লকটা প্রচণ্ড আঘাতে ভেঙে গিয়ে দরজাটা হাট করে খুলে গেল। আর ঠিক তখনই বিদ্যুৎ চমকে উঠল আকাশে। সে আলোয় দেখা গেল এক ভয়ঙ্কর নারী মূর্তি বিশাল একটা কোদাল হাতে আস্তে আস্তে ঢুকে এলো পুরীর ভিতরে। সে নারী মূর্তির নোংরা কাপড়ে লেগে আছে টাটকা রক্তের ছোপ, মুখে তার মুখোশের মতো বাঁধার চামড়ার ভর্তি। ট্রেনে ঢোকার পর তার রক্ত মাখা কোদালটা ট্রেনের মেঝেতে খসড়াতে খসড়াতে সে ক্রমশ এগোতে লাগলো ডান দিকের প্যাসেজ ওয়েটার দিকে, এবং এগোতে এগোতেই হাড় হিম করা শীতল কণ্ঠে একটানা বলতে লাগলো, কু ঝিকঝিক, কু ঝিকঝিক, কু। আমি
ভাবতে পারছি না আমার সঙ্গে এসব আবার হচ্ছে। সেই একই বিভীষিকা আবার একবার জীবনে দেখতে হবে, স্বপ্ন কল্পনা করিনি। অন্ধকার কামরায় একটা মহিলা কণ্ঠ ফিসফিস করে উঠল। বাইরে টোপাগুড়ির জঙ্গলে তখন বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে। মেঘ ডাকার শব্দ হচ্ছে মধ্যে মধ্যে। বাইরের সেই ঝড় বৃষ্টির শব্দে কামরার ভেতরের এই মহিলা কণ্ঠ এত খেয়ে শোনাচ্ছে যে সেই কণ্ঠস্বর শুনে বক্তার বয়স আন্দাজ করা যায় না কোনোভাবেই। আমি জানতাম তোমাকে আসতেই হবে, এটাই তোমার নিয়তি। বিশ্বাসঘাতকতা করে পার পেয়ে যাবে ভেবেছিলে? তুমি কি করে ভুলে গেলে তুমি যে আজ বেঁচে আছো সেটা কার জন্য? একটা হিস হিসে চাপা পুরুষ কণ্ঠ মহিলাটিকে উত্তর দেয়। পুরুষ কণ্ঠের শব্দ অস্বাভাবিক ক্রূর। তার চিবিয়ে চিবিয়ে কথা বলার ধরন দেখলেও বোঝা যায় বহু দিন ধরে তার মনের ভিতরে জমে থাকা ঘেন্না বিষাক্ত কালসাপের মতো ছোবল মারার জন্য উদ্যত হয়ে উঠেছে। আমি তুমি খেয়াল করিনি, নইলে এই তুমি কখনো উঠতাম না। আমি ভাবতেও পারিনি তুমি সেই রাতের কথা মতো এখনো। মহিলার কথা শেষ হওয়ার আগেই পুরুষ কণ্ঠটি ফিস ফিস করে ওঠে। চুপ, একদম চুপ। তুমি ভাবতে পারোনি তার কারণ তুমি বিশ্বাসঘাতক। আমি আমার কথা রেখেছি, এতগুলো বছর ধরে রেখে আসছি, আর ভবিষ্যতেও রাখবো। আর এতগুলো মানুষ, এদের কি হবে? এরা সবাই। মহিলাটির কথা শেষ করার আগেই থমকে গেল। তার উল্টো দিকে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটা এখন বিশ্রী ঘিন ঘিন একটা হাসি হাসছে। ক্ষুধার্ত হারার মতো তার সেই চাপা হাসি এতই ভয়ঙ্কর ছিল এই অন্ধকারের সঙ্গে গা শির শির করে ওঠে। একসময় হাসি থামিয়ে লোকটা ফের আগের মতো চিপিয়ে চিপিয়ে বলল, খাঁচায় আটকে পড়া ইঁদুর দেখেছ? খাঁচা থেকে বেরোবার জন্য কেমন ছটপট ছটপট করে, কিন্তু পারে না। শেষে সেই ইঁদুরগুলোকে খাঁচার মালিক নির্মমভাবে মেরে ফেলে। এই ট্রেনে আটকা পড়া প্যাসেঞ্জাররাও এখন সেই খাঁচায় আটকা পড়া ইঁদুরের মতোই। মৃত্যু নিজের নিয়তি, শেষ গন্তব্য। লোকটা থামে, তারপর জিভ দিয়ে নিজের ঠোঁটটা চেপে বলে, এই খেলা আমার নিজের হাতে সাজানো একটু একটু করে। এর হাত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আর এই খেলার নিয়ম তুমি খুব ভালো করেই জানো। সুতরাং যদি বেঁচে থাকতে চাও শেষ পর্যন্ত, প্লে ইট ওয়েল, সিম্পল। তুমি পাগল হয়ে গেছো, বদ্ধ মা। আমি সবাইকে সবটা বলে দেব। মহিলাটির এই কথায় লোকটা ফের খিলখিল করে হেসে ওঠে। তারপর বলে, যা খুশি করো, শুধু মনে রেখো এই ট্রেনের সবাই একে একে মরবে, কেউ আগে কেউ পরে। বোকামি করলে তুমি নিজেই আমার কাজটা সোজা করে দেবে। আরও গুড বাই, টাটা, কু ঝিকঝিক কু।